বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের। আমার প্রিয় ছাত্রীরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আর এই করোনা পরিস্থিতির কিন্তু দিন দিন অবনতি হচ্ছে। তো আমরা যদি সবাই স্বাস্থ্য সচেতনতা মেনে চলি, তাহলে ইনশাল্লাহ আমরা এই অবস্থা থেকে আমরা সার্ভাইভ করতে পারবো, বা আমরা এই অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো, বা আমরা সুস্থ থাকতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের সেজন্য সচেষ্ট হতে হবে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো আসো আজকে আমরা অনলাইন ক্লাসে তোমাদের সাথে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, এবং এই টপিকে যে সম্ভাব্য যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে বা এগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিতে হবে, সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তো শুরু করা যায়। তো আমরা নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়, এক্ষেত্রে আমরা কিন্তু বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে। তো সেই বিষয়গুলো আমরা একবার একটু বলে যাই। সেগুলো হচ্ছে কি, বিশেষ চাহিদা সম্পন্ন গোষ্ঠী কি, অটিজম কি, এরপরে ভেজাল খাদ্য, জলবায়ু পরিবর্তন, ইভটিজিং, এইডস প্রভৃতি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এটা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি হতে পারে বা এগুলোর আমরা সেই উত্তরগুলো নিয়ে একটু আলোচনা করে আমাদের পড়াটা শেষ হয়ে যাবে। আমাদের পড়াটাকে একটু আমরা রিভাইজ করতে পারবো, দেন আমাদের পড়াটা মেমোরিতে থাকবে। তো আমরা যদি লেখাপড়া বন্ধ করে হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমাদের মেধার অপচয় হবে, আমাদের কিন্তু পড়ালেখার যে অভ্যাসটা সেটা চলে যাবে, এবং সেটা হবে আমাদের জন্য খুবই একটা ক্ষতিকর বিষয়। তোমাদের এই চলমান লকডাউনের কারণে বা চলমান কোভিড সিচুয়েশন যাতে তোমাদেরকে মেধাহীন না করে দিতে পারে, তোমাদের শিক্ষা ব্যবস্থা যাতে মারাত্মক রকমের ধ্বংস না আসে, সেজন্য কিন্তু এই বিশেষ ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করেছি। কিন্তু তোমরা যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই অনলাইন ক্লাসে সাড়া না দাও, তোমরা যদি সেগুলোকে ফলো না করো, দেন এটা কিন্তু আমাদের একটা ব্যর্থ পরিকল্পনা হবে। তোমাদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা। সুতরাং তোমরা যদি এর সাথে সংযুক্ত না থাকো, এই বিষয়গুলো নিয়ে তোমরা যদি বাসায় পড়াশোনা না করো, তাহলে কিন্তু আমাদের অনলাইন ক্লাসের সার্থকতা আসবে না। তো তোমাদের সাথে আজকে আলোচনা করব যে দশম অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে। তো আমরা পুরো বিষয়টাকে আমরা লাইন ধরে আমরা তোমাদেরকে পড়িয়েছি, এবং তোমরাও বাসায় বসে এগুলো পড়বে, প্র্যাকটিস করবে। কোনো সমস্যা থাকলে, কোনো পড়া বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে। ওকে, তাহলে প্রথমে আমরা আসি যে বিশেষ চাহিদা গোষ্ঠী বা প্রতিবন্ধী বলতে আমরা কি বুঝি। আমরা আজকে অতি সংক্ষিপ্তভাবে এটা আলোচনা করব যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে ইংরেজিতে কি বলা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন, দেন আমরা যারা অ্যাবল আছি, যারা আমরা মানে পরিপূর্ণ একটা মানুষ হিসাবে, আমাদের বুদ্ধি আছে, আমাদের শারীরিক সক্ষমতা আছে, অল ওভার আমরা যখন সব দিক থেকেই আমরা যখন সুস্থ স্বাভাবিক মানুষের পর্যায়ে থাকি, দেন এটা আমাদের জন্য বিশেষ কোনো চাহিদার দরকার হয় না। বাট আমরা যদি আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা সব দিক দিয়ে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে জন্ম নেয় না, তাদের কিছু ল্যাকিংস আছে, তাদের কিছু ঘাটতি আছে। যেমন কেউ বুদ্ধির দিক থেকে, অর্থাৎ কেউ বুদ্ধি কম থাকতে পারে, কারো শারীরিক অক্ষমতা থাকতে পারে, এরা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। সেই জন্য এই ব্যক্তিদেরকে ইংরেজিতে বলা হয় কি, পার্সন উইথ স্পেশাল নিডস। ঠিক আছে, অর্থাৎ যেই পার্সনদের স্পেশাল নিড আছে। যেমন তুমি সিঁড়ি দিয়ে দ্রুত উঠে যেতে পারো, আবার যারা পায়ের সমস্যা আছে বা শারীরিক কোনো অক্ষমতা আছে, তারা কিন্তু দ্রুত সিঁড়ি দিয়ে উঠতে পারবে না। তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কি করা, তাদের জন্য একটা স্পেশাল স্পেসের ব্যবস্থা করা, যাতে সেই সিঁড়িগুলোকে আমরা যাতে একদিকে ওঠার জন্য সিঁড়ি করতে পারি, আর সিঁড়ির আরেকদিকে যাতে আমরা একটু লেভেল করে দিতে পারি, যাতে তাদের হুইল চেয়ারটা দ্রুত উঠানো যায়। অর্থাৎ এরকম কিছু চাহিদা যা একটা ডিসেবল পিপলের জন্য দরকারি হয়ে ওঠে। তাহলে আমরা দেখি যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে যদি বলা হয়, যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে কি বলা হয় ইংরেজিতে, পার্সন উইথ স্পেশাল নিড। তাহলে আমরা এটা শিখবো, ঠিক আছে, যে পার্সন বানানো শিখবো, ওই স্পেশাল কি, নিডস কি, এগুলো বানানো যাতে আমাদের কোনো ত্রুটি না হয়। তাহলে পার্সন উইথ স্পেশাল নিডস সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে এই নিয়ে আমি আরো একটু আলোচনা করি।
যে আমরা এই পার্সন উইথ স্পেশাল নিড বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে আমরা সবার কাছে গ্রহণযোগ্য ভাষায় বোঝানোর জন্য কি ব্যবহার করে থাকি? প্রতিবন্ধী কথাটা আমরা ব্যবহার করে থাকি। এটারই অর্থাৎ প্রতিবন্ধী শব্দটারই ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পার্সন উইথ স্পেশাল নিডস। এর বাংলা প্রতিশব্দ হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী, আর সংক্ষেপে আমরা বলে থাকি প্রতিবন্ধী বলে থাকি। এর অর্থ হচ্ছে মোটামুটিভাবে আমরা যারা স্বাভাবিক জীবনযাপন পরিচালনার জন্য বিশেষ সাহায্যের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে কি চাহিদা সম্পন্ন। যেমন আমরা আগেও বলেছি যে কারো শারীরিক ত্রুটি থাকতে পারে, মানসিক ত্রুটি, মানসিক প্রতিবন্ধকতা থাকতে পারে, অর্থাৎ যাদের বুদ্ধি স্বাভাবিকভাবে এগোয় না, বুদ্ধি প্রতিবন্ধী। সুতরাং এরা যে জন্ম থেকেই সবাই এরকম থাকে নাও হতে পারে, কোনো অসুখ বা দুর্ঘটনা বা চিকিৎসার ত্রুটিজনিত কারণেও এই অসমর্থতা দেখা দিতে পারে। সুতরাং এরকম ক্ষেত্রে তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন গোষ্ঠী হিসাবে চিহ্নিত করে তাদের জন্য আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি তাদেরকে আমাদের ভাবতে হবে, তাদেরকে বিশেষ মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের চিন্তা করতে হবে, তাদের জন্য আমাদের একটা সহানুভূতিশীল মন তৈরি করতে হবে। কারণ আল্লাহ না করুক আমাদের যে কোনো সময় আমরা সুস্থ আছি, আমাদের এই সুস্থতাও যে কোনো সময় যে কোনো দুর্ঘটনায় আমরা অসুস্থ হয়ে যেতে পারি, অসমর্থ হয়ে যেতে পারি। সুতরাং আমাদের সবাইকে সহানুভূতির সাথে এই বিশেষ চাহিদা গোষ্ঠীকে হ্যান্ডেল করতে হবে, তাদের দিকটা ভেবে দেখতে হবে। এরপরে বলা হয়েছে যে পক্ষাঘাত রোগ বলতে আমরা কি বুঝি? পক্ষাঘাত শরীরের এক পাশ বা এক অংশ অবশ হয়ে যাওয়াকে আমরা পক্ষাঘাত রোগ বলে থাকি। অর্থাৎ আমরা ইংরেজিতে যেটা বলি প্যারালাইজড, আমরা অনেক সময় বলে থাকি না যে সে প্যারালাইজড হয়ে গেছে। তো এটা হচ্ছে পক্ষাঘাত, অর্থাৎ পক্ষাঘাত বলতে আমরা বুঝি শরীরের এক পাশ বা পুরোটাই যদি অবশ হয়ে যায় সেটাকে আমরা কি বলে থাকি? পক্ষাঘাত। ডাউন সিনড্রোম কি ধরনের সমস্যা? ডাউন সিনড্রোম বলতে আমরা কি বুঝি? যে ডাউন সিনড্রোম বা বংশাগতিক সমস্যা, এই কথাটা আমরা বলে থাকি যে ডাউন সিনড্রোম হচ্ছে একটা বংশানুক্রমিক, একটা জেনেটিক একটা সমস্যা। ডাউন সিনড্রোম আক্রান্ত ব্যক্তির কি অবস্থা হয়, অর্থাৎ ডাউন সিনড্রোম যাদের আছে তাদের বৈশিষ্ট্য কি, অর্থাৎ তারা কি ধরনের সমস্যায় ভুগে থাকেন। ডাউন সিনড্রোম আক্রান্ত ব্যক্তির মধ্যে মৃদু থেকে গুরুতর মাত্রার বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে, দুর্বল পেশি ক্ষমতা, খর্বাকৃতি ইত্যাদি বৈশিষ্ট্য থাকে। এই ধরনের ব্যক্তিকে ডাউন সিনড্রোম জনিত প্রতিবন্ধী বলে বিবেচনা করা হয়। তাদের জন্য আমাদের একটা সহানুভূতিশীল মন থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, কারণ আল্লাহ পাক আমাদের সুস্থ রেখেছেন। সুতরাং এই অসুস্থ ব্যক্তিদের, এরকম যাদের সমস্যা আছে তাদেরকে আমাদের সহানুভূতিশীল মন নিয়ে আমাদের হ্যান্ডেল করতে হবে, তাদের সাথে ব্যবহার করতে হবে এবং তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। এরপরে বলা হচ্ছে অটিজম শিশুর জন্মের কত দিনের মধ্যে প্রকাশ পায়? অর্থাৎ অটিজম হচ্ছে আমরা জানি একটা রোগ, এটা হচ্ছে নার্ভের একটা সমস্যা, ঠিক আছে? অর্থাৎ অটিজম মস্তিষ্কের যে স্বাভাবিক বিকাশ সেটার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। শিশুর জন্মের 1.5 বছর থেকে 3 বছরের মধ্যে এটা প্রকাশ পায়। তাহলে আমরা বলবো যে অটিজম শিশুর যে অস্বাভাবিকতা সেটা কবে মধ্যে প্রকাশ পায়, অর্থাৎ সেটা শিশুর জন্মের 1.5 বছর থেকে 3 বছরের মধ্যে প্রকাশ পায়। এ ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সাধারণত শারীরিক গঠনে কোনো ত্রুটি থাকে না, তাদের চেহারা অবয়ব প্রায় সুস্থ স্বাভাবিক মানুষের মধ্যেই হয়ে থাকে। অনেক ক্ষেত্রে প্রশিক্ষণ পেলে এরাও বিশেষ পারদর্শিতা দেখাতে পারে, যেমন তারা ছবি আঁকা, গান করা, কম্পিউটার চালানো, গাণিতিক সমস্যার মতো কঠিন বিষয়গুলো কিন্তু তারা করতে পারে যদি তারা পর্যাপ্ত প্রশিক্ষণ পায়। এরপরে হলো যে দুর্নীতি কি? দুর্নীতি হচ্ছে যে অবৈধ সুযোগ সুবিধা লাভের জন্য কোনো ব্যক্তির আইন এবং নীতি বিরোধী কাজকে দুর্নীতি বলা হয়। আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই। যেমন ধরো তুমি কোনো একটা কাউন্টারে টাকা জমা দেবে বা কিছু একটার জন্য তোমরা সবাই অনেকে আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছি,
এই ক্ষেত্রে আমি যদি আমার প্রবণতা যদি এমন হয় যে ঠিক আছে আমি অনেক পিছনে দাঁড়িয়ে আছি, আমি যদি এত সামনে যেতে যেতে তো আমার মেলা সময় লাগবে, সো আমি একটু কোনো কায়দা কৌশল করে সামনে চলে যাই এবং আমি আগে আগে টাকাটা জমা দিতে পারি। তাহলে এটাও কিন্তু অন কাইন্ড অফ দুর্নীতি, তাই না? অর্থাৎ আমরা যখন কোনো একটা সিস্টেমকে, সেটা যে সিস্টেমই হোক না কেন, সেই সিস্টেমকে যদি আমরা ওভারলুক করি, সেটাকে যদি আমরা অবজ্ঞা করি, আমরা কোনো নিয়মের সেটা যত ছোট নিয়মই হোক না কেন, যত ছোট ডিসিপ্লিন হোক না কেন, দেন সেটা যদি আমরা ওভারকাম করি, সেটাকে যদি আমরা ওভারলুক করে যাই বা সেটাকে যদি আমরা অবজ্ঞা করে আমরা যদি একটা মানে আনফেয়ার কোনো ওয়ে যদি আমরা নিই, সেটাও কিন্তু দুর্নীতি। অর্থাৎ দুর্নীতি ছোট থেকে বড় যেখানে যেটাই হোক না কেন, আমরা নিয়মের বাইরে যখন আমরা চলি বা অন্যকে ক্ষতিগ্রস্ত করি বা অন্যের যেটা প্রাপ্য অধিকার আছে সেটা থেকে তাকে যখন বঞ্চিত করে নিজেই সেটা নিতে চাই, তখন সেটা হচ্ছে অন কাইন্ড অফ দুর্নীতি। উন্নয়নশীল বিশ্বের প্রধান বাধা কি? উন্নয়নশীল বিশ্বের প্রধান বাধাই হচ্ছে দুর্নীতি। তো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারই দুর্নীতি। উক্তিটি কে করেছিলেন? উক্তিটি করেছিলেন রোজ অ্যাকারম্যানে। অর্থাৎ ব্যক্তির স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারই দুর্নীতি। উক্তিটি করেছিলেন রোজ অ্যাকারম্যান। দুদক, বাংলাদেশে আমাদের দুর্নীতি দমন কমিশন একটা আছে, সেটাকে আমরা বলে থাকি সংক্ষেপে দুদক। এই দুদকের পূর্ণরূপ হচ্ছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 2004 সালে। এভাবে আমরা ছোট ছোট প্রশ্ন এক একটা চ্যাপ্টার থেকে আমরা লাইন আন্ডারলাইন করে, প্রত্যেকটা লাইন আন্ডারলাইন করে আমরা একটা প্রশ্ন তৈরি করব যে এখান থেকে প্রশ্ন হতে পারে কিনা, ওখান থেকে প্রশ্ন হতে পারে কিনা। এভাবে আমরা আমাদের বুদ্ধিবৃত্তির চর্চা করব, আমাদের শিক্ষণ প্রক্রিয়াটাকে আমরা চালু রাখবো। এরপরে হচ্ছে কি খাদ্যে ভেজাল কি? খাদ্যের ভেজাল ইচ্ছাকৃতভাবে নিম্নমুখী করার জন্য, খাদ্যের মানকে ইচ্ছাকৃতভাবে নিম্নমুখী করার জন্য নিম্নমানের খাদ্য বা ভেজাল উপাদান খাদ্যের সাথে মেশানোকে বলা হয় খাদ্যে ভেজাল। তো এই খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশে একটা প্রতিষ্ঠান রয়েছে, তাকে আমরা বলে থাকি কি বিএসটিআই। অর্থাৎ বিএসটিআই একটা প্রতিষ্ঠান যেটা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে মালামাল তারা উৎপন্ন করে, সেই উৎপাদিত মালামালগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে তারা এটা মান উত্তীর্ণ কিনা, অর্থাৎ সেটা মান সম্পন্ন কিনা, সেটার জন্য তারা একটা সিল দিয়ে দেয় এবং এটা কতদিন থেকে কতদিন পর্যন্ত ব্যবহার করবে সেটারও একটা সীমারেখা থাকতে হয় প্রত্যেকটি প্রোডাক্টের। তাহলে এটাকে বলা হয় কি বিএসটিআই। এর পূর্ণরূপটা হচ্ছে কি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। তাহলে এইটার পূর্ণ মান কি না পূর্ণ বিএসটিআই এটার পূর্ণ রূপ কি, এটার ফুল অ্যাব্রিভিয়েশন কি, এটা যেমন জানবো আমরা, পাশাপাশি আমরা এটাও আমাদের মেমোরিতে সেট আপ করে রাখবো যে এই প্রতিষ্ঠানের কাজ কি। এরপরে আসে যে দুধ বা চিনিতে সাদা ভাব আনার জন্য কি করা হয়, একটা উপাদান ব্যবহার করা হয় যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটাকে বলা হয় কি হাইড্রোজ। ঠিক আছে, হাইড্রোজ। খাদ্যে ভেজালের অন্যতম প্রধান কারণ কি? কেন মানুষ খাদ্যে ভেজাল দিচ্ছেন? এর প্রধান কারণ হচ্ছে অধিক মুনাফা অর্জন করা। তাহলে এটা হচ্ছে এক ধরনের সামাজিক অপরাধ। এই সামাজিক অপরাধের বিরুদ্ধে আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে। যারা এগুলো কাজ করে তাদের বিরুদ্ধে আমাদের জোরালো পদক্ষেপ আমাদের নিতে হবে। আমাদের ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া জরুরি। এরপরে বলা হচ্ছে যে ইভটিজিং কি, অর্থাৎ পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত লাঞ্ছিত করা, তাদের সাথে কোনো অশুভ আচরণ করাকে বলা হয় ইভটিজিং। ইভ শব্দের শাব্দিক অর্থ কি? পৃথিবীর প্রথম নারী হাওয়া, এনাকে কেন্দ্র করে ইভটিজিং শব্দটা এনেছে। ইভটিজিংকে যৌন হয়রানি শব্দ দ্বারা প্রকাশ করার জন্য হাইকোর্ট কত সালে নির্দেশ দিয়েছে? 2011 সালে। কোনো নারীর প্রতি অশালীন উক্তি করলে তা কী ধরনের অপরাধ? সেটা হচ্ছে ইভটিজিং বা যৌন হয়রানি। এরপরে আসে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার চ্যাপ্টার। এখান থেকেও আমরা বেশ কিছু প্রশ্ন নিতে পারি। সেটা হচ্ছে যে গ্রিন হাউস কি, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এটা যে কোনো পর্যায়ে, যে কোনো সময়, যে কোনো সাধারণ জ্ঞানেই কিন্তু এটা এসে থাকে।
যে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসের সমন্বয়ে গ্রিন হাউস গঠিত গ্যাসই হলো গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, এরপর হচ্ছে বিশ্বায়ন। কি বিশ্বায়ন হলো এমন একটি প্রত্যয় যা সারা বিশ্বকে একটি বৈশ্বিক গ্রামে পরিণত করে। এরপর হলো জলবায়ু পরিবর্তনের জন্য প্রথম কাকে দায়ী করা হয়? প্রথমে দায়ী করা হয় মানুষকে, কারণ যেখানে মানুষ নেই সেখানে কোনো অপব্যবহার নেই আর পরিবেশেরও কোনো ক্ষতি নেই, তাই না? সো মানুষ তার প্রয়োজনেই পরিবেশকে কাজে লাগায়। সেক্ষেত্রে যদি তারা ভালোভাবে সেটাকে ব্যবহার না করে, তারা যদি পরিবেশের ক্ষতি করে, তাহলে সেই পরিবেশ বিপর্যয় হলে মানুষেরও বিপর্যয় অনিবার্য। সুতরাং মানুষকে সচেতনতার সাথে পরিবেশে বসবাস করতে হবে, পরিবেশের ক্ষতি যাতে না হয় সেভাবে তাকে সবকিছু ইউটিলাইজ করতে হবে। কোন শতাব্দীতে পরিবেশগত সমস্যা প্রথম অনুভূত হয়? অষ্টাদশ শতাব্দীতে। এটা মাথায় রাখতে হবে। কিসের কারণে বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন ঘটেছে? পরিবেশগত বিপর্যয়ের কারণে। জলবায়ু কি? এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে। জলবায়ু হচ্ছে কোনো অঞ্চলের আবহাওয়া বা বায়ুমণ্ডলের উপাদান সমূহের দীর্ঘদিনের তথা কমপক্ষে 30 বছরের গড়। ঠিক আছে, আর আবহাওয়া বলতে আমরা কি বুঝি? যে দৈনন্দিন, যে প্রতিদিনকার যে আবহাওয়া বা আমাদের জলবায়ুর কি অবস্থা সেটা। তাহলে 1850 বা 1960 সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পেয়েছে? প্রায় 5 গুণ। তাহলে আমাদের জলবায়ু পরিবর্তনের আরেকটা অন্যতম কারণ হচ্ছে কি আমাদের বৈশ্বিক উষ্ণতা। আমাদের পৃথিবীর তাপমাত্রা অনেক হারে বেড়ে যাচ্ছে এবং এটা আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো আজকে এতটুকু থাক। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও আলোচনা হবে। এর মধ্যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা করো, বাসায় বসে